রাইট, ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লিয়ার? শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে ক্লাস 6-এর আমরা একটা আলোচনা করতেছি। তোমরা এই অ্যাসাইনমেন্টের ভিত্তি করে খাতায় সুন্দর করে লিখবে। আমরা দেখতেছি ক্লাস 6-এর যে অ্যাসাইনমেন্টটা, দ্বিতীয় অ্যাসাইনমেন্ট অর্থাৎ পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা তৈরি হয়েছে ক্লাস 6, তোমরা অনলাইনের মাধ্যমে অথবা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদের টিচাররা যে অ্যাসাইনমেন্টের যে পেজটা দিবে অথবা তোমরা অনলাইনের মাধ্যমে পেজগুলো গ্রহণ করতে পারো। সেখানে গিয়ে দেখা আছে একটা প্রশ্ন দিয়েছে, একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো, দুদিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা। আমাকে কতে যে প্রশ্নটা বলছে 25 টাকা 75 টাকা শতকরা কত, তাহলে অর্থাৎ কতে যে প্রশ্নটা বলেছে 25 টাকা 75 টাকার কত অংশ, মানে অর্থাৎ যদি এখানে 75 টাকার 25 টাকা হয়ে থাকে শতকরা আমাকে বলছে, তাহলে 100 টাকার কত হবে? সেই হিসেবে আমরা লিখতে পারি এখানে যদি 75 ভাগের 25 টাকা এখানে আছে, তাহলে শতকরা মানে 100 টাকার কত হবে। এখানে 100 লিখে আমরা শতকরা পার্সেন্টেজ লিখতে পারি, অথবা এভাবেও লিখতে পারি যেমন 25 75 গুণ 100 ভাগের 100 লিখতে পারি আমরা। এত ব্যাখ্যা আমার আজকে এখানে দরকার নেই, আমরা এখানে সরাসরি পার্সেন্টেজ, কারণ আমরা জানি পার্সেন্টেজের পরিবর্তে 1/100 লেখা যেতে পারে। ওকে, এখানে কাটাকাটি করি আমরা, 25 যায় 3 বার, তাহলে উপরে 100 নিচে 3 ভাগ করে লিখতে 30 সমস্ত 3 ভাগের 1%। এর মিনিংটা হলো অর্থাৎ 75 টাকার যদি তুমি 25 টাকা পেতে পারো, তাহলে তোমার কাছে 100 টাকা থাকলে তুমি কি হারে কত টাকা পাবা, অর্থাৎ 100 টাকার তুমি 33 সমস্ত 3 ভাগের 1 টাকা পেতে পারবে। খতে বলছে কি শতকরা কতটি আম ভালো আছে। তোমার 225টি আম ছিল, তার ভিতরে 25টি আম পচে গেছে, তাহলে ভালো আছে কতটি আমরা সেটা বের করি আগে। তাহলে ভালো আম ছিল আমার টোটাল 250টি, সেখান থেকে 25টি আম পচে গেছে, তাহলে বিয়োগ করলে আমরা পেতে পারছি 225টি আম ভালো আছে। তাহলে আমাকে বলছে শতকরা কতটি, অর্থাৎ 225টি আম ভালো আছে কয়টি আমের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি 250টি আমের ভিতরে 225টি আম ভালো আছে, আর আমাকে বের করতে হবে 100টি আমের ভিতরে কতটি আম ভালো আছে। লিখি আমরা এভাবে 225টি আমের মধ্যে ভালো আছে 225টি, তাহলে একটি আমের মধ্যে ভালো থাকবে কতটি, অবশ্যই কম। 225টির ভিতরে যদি 250টির ভিতরে 225টি আম ভালো থাকে, তাহলে একটি আমের ভিতরে কয়টি, অবশ্যই কম হবে, 250 ভাগের 225টি, অতএব শতকরা 100টি আমের মধ্যে ভালো থাকবে। কাটাকাটি করি, 0 কাটলাম, 5 দুগুণা 10, 5 পাঁচা 25, 4 পাঁচা 20 ইকুয়াল 90টি, অর্থাৎ উত্তর 90%। যখন আমাকে শতকরা ফলাফল জানতে চাইবে তখন ফলাফলটা অবশ্যই পার্সেন্টেজের হবে। তাহলে আমরা কি পেলাম, 225টি আমের ভিতরে যদি 250টি আমের ভিতরে যদি 225টি আম ভালো পেতে পারি, তাহলে আমার কাছে যদি 100টি আম থাকে যে হারে পচে গেছে সে অনুপাতে 90টি আম আমরা ভালো পাবো। আমরা কথা কম বলি, সামনে গিয়ে যাই। সেখানে আশা করি তোমরা এটা ইউটিউবে ওরিয়েন্ট টেক্সটাইল উচ্চ বিদ্যালয় ইউটিউবে পেজে পেতে পারো, অথবা আমার নিজস্ব পেজ ফরিদুদ্দিন ইমন, এই পেজও তোমরা খোঁজ করলে পাবে। আর তোমাদের মতামত যদি কোনো সমস্যা থাকে মতামত লিখে দিবে, সেই হিসাবে আমি পরবর্তী মতামত তোমরা কমেন্টসে গেলে দেখতে পাবে যে মতামত উত্তরগুলো পাবে। গতে কি বলা হয়েছে, একটি আম কত টাকা বিক্রয় করা হলে মোটের উপর 10% লাভ হবে, অর্থাৎ আমি আম বিক্রি করতে পারবো কতটি, যেই কটি আমার ভালো ছিল সেই কটি বিক্রি করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আমরা খতে পেয়ে গেছি আমাদের ভালো আম ছিল 225টি,
অর্থাৎ আমি 225টি আমি বিক্রি করতে পারবো। তাহলে কি খ হতে পাই ভালো আম 225টি। আর আমাকে লাভ করতে হলে আগে জানতে হবে ক্রয় মূল্য কত, কারণ লাভ ক্ষতি বিক্রয় মূল্য অর্থাৎ লাভ ক্ষতি নির্ণয় করে ক্রয় মূল্যের উপর আমার ক্রয় মূল্যটা নির্দিষ্ট জানতে হবে, আসলে ক্রয় মূল্য কত টাকা। তাহলে আমি আম কিনেছি 250টি, এক একটি আমের দাম 30 টাকা হলে 250টি আমের ক্রয় মূল্য কত, দেখি আমি 250টি আমের ক্রয় মূল্য 250 গুণ এক একটা আমের দাম 30 টাকা হলে গুণ করো 3 5 15 5 হাতে 3 দিন 7,500 টাকা। অর্থাৎ 7,500 টাকার আম আমি ক্রয় করেছি। এখন আমাকে যদি লাভ করতে হয় 10%, অর্থাৎ শতকরা 10 টাকা, 100 টাকায় 10 টাকা লাভ করতে হয়, তাহলে 7,500 টাকার উপরই লাভ করতে হবে। কিন্তু আমি 7,500 টাকা যে আম কিনেছিলাম 250টি, এখান এই মুহূর্তে কিন্তু আমার কাছে 250টি আম নেই, আম আছে 225টি। তাহলে 225টি আম আমাকে বিক্রি করতে হবে 10% লাভে। সেই হিসাবে আমি কত টাকা লাভ করতে চাই সেই লাভের উপরটা নির্ণয় করি। তাহলে এখানে আমরা এই 7,500 টাকার উপরে 10% লাভ করতে চাই। তাহলে আমি বলতে 7,500 টাকার 10% লাভে 10% লাভে বিক্রয় মূল্য দাঁড়াবে, বিক্রয় মূল্য তোমরা জানো সূত্র আছে, ক্রয় মূল্য এ যোগ ক্রয় মূল্য এর যত পার্সেন্ট লাভ বলবে তত পার্সেন্ট, অর্থাৎ এর 10% লাভ বলা হয়েছে 10%, ক্ষতি হলে এখানে মাইনাস হবে। তাহলে 7,500 যোগ 7,500 এর উপরে 10 নিচে শতকরা 100 দিয়ে ভাগ করলাম, কাটাকাটি গেল। তাহলে কত দাঁড়াচ্ছে 7,500 যোগ 750 0 5 অর্থাৎ 8,200 টাকা। অর্থাৎ আমি 7,500 টাকার আমগুলো যদি 10% লাভ করতে চাই তাহলে আমাকে 8,250 টাকা বিক্রি করতে হবে। কিন্তু 8,250 টাকা বিক্রির উপর কতটি আম, আমার কাছে ভালো আম ছিল 225টি, তার 225টি আম আমাকে 8,250 টাকা বিক্রি করতে হবে। তাহলে একটা আম কত পড়ে আমি সেটা বের করি। তাহলে অতএব 225টি আমের বিক্রয় মূল্য 8,250 টাকা, একটি আমের বিক্রয় মূল্য নিচে 225 8,250 টাকা, কাটাকাটি করতে পারো। আমরা দেখতে 25 দিয়ে কাটি, 25 যাবে 9 বার, 25 3 25 75 থাকে 7 3 0, আবার 3 দ্বারা যায় 1 1 0, অর্থাৎ আমরা কি পেয়েছি 1 1 0 ভাগের 3 যদি ভাগ করি 3 ত্রিকা 9 318 36 সমস্ত 3 ভাগের 2 এত পার্সেন্ট, এত টাকা, সরি এত টাকা। তাহলে এক একটা আম কিনা ছিল 30 টাকা, সেই আমটা যদি আমি 36 সমস্ত 3 ভাগের 2 টাকা বিক্রি করি তাহলে আমাকে শতকরা 10 টাকা লাভ হবে। এবার দ্বিতীয় প্রশ্নে কি বলছে দেখো, বীজগণিতের প্রশ্ন, কতে বলা হয়েছে প্রশ্ন নং 2 ক -15 এবং 6 এর ভিতরে বড় ছোট চিহ্ন করা হয়েছে। তোমরা জানো এরকম চিহ্ন দিলে বড় বোঝায়, যাকে আমরা গ্রেটার দেন বলি, এটা লেস দেন বোঝায়, আর এটাকে সমান চিহ্ন বোঝানো হয়। অর্থাৎ এই চিহ্নর ভিতরে এই ভিতরে যে মানটা থাকবে সেটা বড় হবে, কোনটা এই মানটা ছোট হবে। এই অর্থাৎ এই চিহ্নগুলোর কোনায় যে মানটা থাকবে আর ভিতরে মানটা থাকবে, কোনার চেয়ে ভিতরে মানটা বড় থাকবে। অর্থাৎ এভাবে আমরা এই কোনার চেয়ে ভিতরটাকে বড় কল্পনা করব আর এটার থেকে এটা আমরা বড় কল্পনা করব। তাহলে এখানে আমাকে বলছে -15 বড় না 6 বড়। আমরা জানি যদি একটা ধনাত্মক একটা ঋণাত্মক সংখ্যা থাকে, ধনাত্মকটা সবসময় বড়, আর উভয় যদি ঋণাত্মক থাকে তাহলে ঋণাত্মকের ছোটটা বড়, আর উভয় যদি ধনাত্মক থাকে তাহলে ধনাত্মকের বড়টা বড়। তাহলে আমি এখানে দেখছি একটা ঋণাত্মক একটা ধনাত্মক, তাহলে আমার ধনাত্মকটা বড়, তাহলে আমি বড় চিহ্ন দিয়ে দিলাম, এই 6কে বড়, অর্থাৎ এইরকম চিহ্ন দিব, বড়টা এর ভিতরে দিয়ে দিব। আরেকটা অংশ বলে দিয়েছে কি 6 + 5 এবং
6 প্লাস 5 একটা, এবং 11 একটা। এই দুইটার ভিতরে কি অবস্থা দেখো, 6 আর 5 যোগ করলে কত হয় 11, আর এখানেও 11, দুটো মান সমান, তাহলে সমান দ্বারা কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? এই চিহ্ন দ্বারা। তাহলে 6 প্লাস 5 এখানে আমি সমান চিহ্ন ব্যবহার করতে পারি। এটাকে একটা এভাবে আবদ্ধ করে দিলে ভালো লাগে, দেখতে সুন্দর লাগবে। বক্স চিহ্নটা আবদ্ধ করে দিলাম। তাহলে আমাকে কত এই চিহ্নটা বলছে দুইটা অঙ্কের মাঝখানে কে বড় কে ছোট বা সমান কিনা, 3 ধরনের শর্ত আছে, শর্ত ব্যবহার করতে পারি আমরা। খতে কি বলেছে? -15 প্লাস -11 প্লাস 6। শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে অর্থাৎ সরল করতে গিয়ে চিহ্নগুলোর বন্ধনী তুলে ফেলবা, বন্ধনীতে চিহ্ন গুণ করতে হয়। চিহ্ন কি? মাইনাসের মাইনাসে গুণ করলে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, আর প্লাসে প্লাসে গুণ করলে প্লাস। যেমন এরকম মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করলে হবে প্লাস, প্লাসে মাইনাসকে গুণ করলে হবে মাইনাস, এবং প্লাসে প্লাসে গুণ করলে হবে প্লাস। তাহলে আমি প্রথমেই দেখতে পাচ্ছি মাইনাস এবং মাইনাস, তাহলে প্লাস হবে। অঙ্কের শুরুতে প্লাস চিহ্ন দিলেও দিতে পারো, না দিলেও সমস্যা নেই, তো না দেওয়াটাই ভালো। 15, আর এখানে প্লাসে মাইনাসে গুণ করলে -11 প্লাস 6। সরলে আমরা জানি প্রথমে প্লাস চিহ্ন, এটা প্লাস চিহ্ন, তাহলে একাধিক চিহ্ন যেগুলো আছে সেগুলো কাজ করে নেই। +15 প্লাস 6 হবে 21 -11, একটা প্লাস এটা মাইনাস থাকলে বিয়োগ করতে হয়, থাকে 10, বড় সংখ্যার চিহ্ন প্লাস, প্রথমে প্লাস দেওয়া লাগে না। এভাবে গতে কি বলছে? গ, সংখ্যা রেখার সাহায্যে -15 এবং 6 এর যোগফল, -15 এবং 6 এর যোগফল নির্ণয় করলে করি আমরা -15 প্লাস 6। সংখ্যা রেখার সাহায্যে কীভাবে যোগ করবা? তুমি আগে সংখ্যা রেখা নির্ণয় করো। যেহেতু দেখো এখানে প্রথমে আছে -15, মানে মাইনাসটা অনেকটা বেশি। আমরা জানি সংখ্যা রেখার মোটামুটি যে কোনো জায়গায় অবস্থান করে একটা জিরো ধরে হাতের বাম পাশে মাইনাস আর ডান দিকে প্লাস ব্যবহার করব। তাহলে আমি তাহলে মাইনাসের সংখ্যা যেহেতু বেশি, তাহলে আমি একটু মাইনাসের জায়গায় একটু বেশি অবস্থান করি। যদি আমরা এখানে জিরো কল্পনা করি আর ডানে যদি 1 2 3 প্লাস দিয়ে থাকি 3টি, আর মাইনাস কমপক্ষে আমাকে 15 দিতেই হবে। তার চেয়ে বেশি দিলে সমস্যা নেই, কম দিলে প্রবলেম হবে। আমরা দিয়ে নিই 15টা। শিক্ষার্থী বন্ধুরা এখানে 1 এর পূর্বে কোনো চিহ্ন দেওয়া নেই, তাহলে এখানে তুমি প্লাস চিহ্ন ব্যবহার করতে পারো। কোনো সংখ্যার প্রথমে প্লাস চিহ্ন থাকলে প্লাস না দিলেও প্রবলেম নেই, তুমি দিতে পারো, না দিলেও প্রবলেম হবে না। এখন আমরা সংখ্যা রেখা কীভাবে যোগ করব? একেবারে সহজ পদ্ধতি। তুমি প্রথমেই যে 0 2 0-এর উপরে তুমি একটা দাগ দাও, দেওয়ার পরে প্রথমে কি মানটা আছে, যদি মাইনাস থাকে বাম দিকে যাবে, প্লাস থাকলে ডান দিকে যাবে। যত মাইনাস থাকবে তত গড় বাম দিকে আসবো। আমি প্রথমেই দেখতে পাচ্ছি -15, তাহলে অর্থাৎ এই 0 থেকে আমি 15 গড় বাম দিকে আসবো। 15 গড় কোথায় গুনে তুমি দেখো 1 2 3 করতেও দেখো এই পর্যন্ত 15 আমার আসবে। এটাকে অ্যারো চিহ্ন দেওয়া সৃষ্টি করবা। আমি কি এদিক থেকে ওদিকে গিয়েছি না এদিক থেকে এদিকে আসছি? দেখো একে 0 থেকে 15 গুনতে গুনতে আমি এদিকে কিন্তু এসেছি, তাহলে অর্থাৎ এদিকে একটা অ্যারো চিহ্ন দিবা তুমি, দিয়ে থেমে দিবা যে এখানে আমার শেষ কাজ। এখানে কোথায় পেয়েছি 15। যখন আমি প্রথম কাজ যেখানে শেষ করবো সেখানেই তুমি আবার একটা মাত্রা দাগ দাও। দাগের পর পরবর্তী চিহ্নটা খেয়াল করো। পরবর্তী চিহ্নটা যদি আবার যদি তুমি মনে করো প্লাস, প্লাস হলেই যেখানে তুমি চিহ্ন চিহ্নিত করবা তারই ডানে দিকে চলে যাবা, আর মাইনাস হলে বাম দিকে। তাহলে আমি দেখলাম পরবর্তীতে +6, তার প্লাসগুলো আমার হাতে ডান দিকে হবে কয় গড়? 6 গড়। তাহলে 1 2 3 4 5 6 এই দাগ বরাবর দাগ দিলাম। তাহলে আমি এদিক থেকে এদিকে গিয়েছি, তাহলে এদিকে একটা অ্যারো চিহ্ন দিলাম। এরপর আর কোনো মান নেই, যদি থাকতো তাহলে আমি এটার উপর আবার দাগ দিতাম, আবার দেখতাম মাইনাস থাকলে আবার বামে আসতাম, প্লাস হলে ডানে যেতাম। সর্বশেষ যে মানের যে বিন্দুটা পাবো সেটি হবে আমার সংখ্যা রেখার সাহায্যে যোগফল। তাহলে আমার এখানে 2টি মান আছে, অর্থাৎ 2টি পদ আছে। 2টি পদের মানের অবস্থান করে শেষ বিন্দুটা পেয়েছি আমি -9। এটা আমি এখন বাংলায় লিখলাম না, তোমরা বই থেকে সাহায্য নিয়ে লিখে নেবে। আমি বলে দিচ্ছি, যেহেতু এটা সৃজনশীল
আকারের প্রশ্ন বা তোমার অ্যাসাইনমেন্ট, এখানে তুমি তোমার মনের ভাষার মাধ্যমে তুমি এটাকে ফুটিয়ে তুলে লিখতে পারো। আমি বলে দিই, তারপর তুমি একটু এভাবে একটা ধারণা দিয়ে লিখবা। শূন্য বিন্দু হতে 15 ধাপ অতিক্রম করে আমরা বাম দিকে অবস্থান করেছি, তাই কি লিখবো? শূন্য বিন্দু হতে বাম দিকে এসে 15 ধাপ অতিক্রম করে -15 বিন্দুতে পৌঁছাই, -15 থেকে 6 ধাপ ডান দিকে অতিক্রম করে -9 বিন্দুতে পৌঁছাই। তাহলে -15 এবং +6 এর যোগফল -9, -15 এবং 6 এর যোগফল -9। এভাবে যে কথাটা আমি মুখে বলেছি ওটা বাংলা তোমরা এভাবে লিখে নিবা, বা বইয়ের একটু সাহায্য নিতে পারবা, বা তুমি তোমার মতো করে তুমি লিখতে পারো। সেম এরকমই একটি সংখ্যা বলছে 11 এবং 6 এর বিয়োগফল, সেম একই বিষয়, 11 এবং 6 এর বিয়োগফল। এখন দেখো আমি 11 প্লাস -6 বিয়োগ করলাম, তাহলে ইকুয়াল এখানে কি হবে? 11 প্লাস -6 বিয়োগফল আমরা 5 পাচ্ছি, কিন্তু আমাকে বলছে এখানে সংখ্যা রেখার সাহায্যে করব। সেম একই বিষয় সংখ্যা রেখার সাহায্যে কীভাবে যোগ বিয়োগ করবো, তুমি আগে সংখ্যা রেখাটা অবস্থান করে দেখাও। এখানে দেখো প্রথমানটা প্লাস একটু বেশি আছে, তাই মাইনাস যেহেতু আমার হাতের বাম পাশে রাখবো, সেই সময় মাইনাসের মানটা একটু কম রাখি। -1 -2 প্লাসগুলো দাও। তাহলে আমি এই কাজটা যেভাবে করেছিলাম, অর্থাৎ শূন্য বিন্দুর উপরে আমি দাগ দিলাম, এরপর এখান থেকে প্রথমানটা কি প্লাস 11, তাহলে 11 ধাপ প্লাস হলে বলছি ডান দিকে, মাইনাস হলে বাম দিকে, তাহলে আমাকে 11 ধাপ ডান দিকে অতিক্রম করতে হবে। ডান দিক কোথায়? এই পর্যন্ত 11 ধাপ চলে আসি, তাহলে এই দিক থেকে আমি এদিকে একটা 11 চিহ্ন দিলাম, অর্থাৎ আমি 11 বিন্দুতে পৌঁছলাম। 11 বিন্দুর পর থেকে পরের মানটা আমার -6 ধাপ বাম দিকে অতিক্রম করবো, 1 2 3 4 5 6, তাহলে অর্থাৎ 5 বিন্দুতে পৌঁছালো। তাহলে 11 এবং -6 এর বিয়োগফল হবে আমার 5, অর্থাৎ যোগ বিয়োগ প্রায় সেম কোয়ালিটির মাধ্যমে আমরা এভাবে করে নিব। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের প্রশ্ন দুইটি শেষ। এবার প্রশ্ন 3 কি বলছে দেখি। প্রশ্ন 3 কতে বলা হয়েছে x এর 7 গুণ, x এর 7 গুণ, তো বলে দিচ্ছে একবারে বোঝা যাচ্ছে x এর 7 গুণ, 7টাকে 7 মাঝখানে গুণ বলছে, গুণ দিয়ে দিলাম, আর x কে 7 দ্বারা গুণ করলে 7x। তোমরা জানো বীজগণিতের রাশি যদি কোনো চলককে গুণ করা হয় সহগটা আগে লিখতে হয়, কোনো শিক্ষার্থী x 7 লিখবে না, 7x। এরপরে এটা লাইনে আরেকটু বলছে y এর 3 গুণ, সেম একই বিষয়, y এর 3 গুণ কি দাঁড়াবে? তাহলে y গুণ 3 ইকুয়াল 3y। তারপর আমাকে প্রশ্ন বলছে যে x এর 7 গুণ এবং y এর 3 গুণ এই দুইটা মিলে আমাকে বলছে যোগ করার জন্য, বিয়োগ করার জন্য। তাহলে আমরা বিয়োগ করি, তাহলে এখানে আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে কথা লিখতে পারি, মানে অর্থাৎ প্রশ্নে বলেছে যে অর্থাৎ যেই সহগ দুটা পেয়ে চলক দুটা পেয়েছি আমরা, সেখানে এই দুটাকে বিয়োগ করতে বলেছি, অর্থাৎ 7x - 3y। খতে বলছে কি a ও b এর গুণফল, সেম a ও b এর গুণফল সৃষ্টি করি আমরা। a ও b এর গুণফল a গুণ b সমান ab। তারপর c এর 8 গুণ, পূর্বে করেছি, c এর 8 গুণ সমান c গুণ 8 ইকুয়াল 8c। এখন এই দুটা পদের কি করতে বলছে আমাকে? এখানে বলছে যোগ করার জন্য, এখানেও আমি পদ দুটা যোগ করে দিই, ab যোগ 8c। এরকম গ কি বলছে? a ও b এর যোগফলকে a ও b যোগ করি, a ও b এর যোগফল a প্লাস b। এখানে কিন্তু ab লিখতে পারিনি, আমরা যোগ বিয়োগ শিখেছি, অর্থাৎ যোগ বিয়োগ সমজাতীয় সংখ্যা ছাড়া যোগ বিয়োগ হয় না, অর্থাৎ এখানে a একটা এক জাতীয়, b একটা অন্য জাতীয়। অর্থাৎ যদি এরকম যোগ হতো a যোগ যদি a হতো দুইটা এক জাতীয়, তাহলে আমি এখানে a এর সহগ 1, a এর সহগ 1, তাহলে আমি 2a লিখতে পারতাম, কিন্তু এখানে a এবং b দুইটা দুই জাতীয়, তাই এখানে যোগ ভিতরে যোগ করা যাবে না। এবং x থেকে y বিয়োগ করো,
তাহলে কি এক্স থেকে ওয়াই বিয়োগফল, তাহলে এক্স মাইনাস ওয়াই, এ একটা রাশি পেলাম, এ একটা রাশি পেলাম, দুইটা রাশিকে বলছে ভাগ করতে। তাহলে আমি বলতে পারি শর্ত মতে এ প্লাস বি ভাগ এক্স মাইনাস ওয়াই, এভাবেও কেউ লিখতে পারো, অথবা এভাবেও লিখতে পারো, এ প্লাস বি এভাবে দাগ দিয়ে লিখতে পারো, অনুপাত আকারে এটাও কিন্তু, অর্থাৎ এটাও ভাগ বোঝানো হয়, এভাবে লিখলে হবে, এভাবে লিখলে হবে। ঘতে কি বলছে দেখো, এক্স কে 9 দ্বারা গুণ করে, এক্স কে 9 দ্বারা গুণ, তাহলে কি হবে 9x, 7 গুণফলকে 7 দ্বারা গুণ করো, আবার এটাকে 7 দ্বারা গুণ করতে বলেছে। তাহলে শর্ত মতে কি দাঁড়াবে, অর্থাৎ আমি যে x কে 9 দ্বারা গুণফল যা পেয়েছি 9x, তাকে 7 দ্বারা গুণ করলে 7 নং 63x। উতে কি বলছে, একটি সংখ্যার দ্বিগুণ অপর সংখ্যার একটি 3 গুণের যোগফল বের করতে বলছে। এখানে সংখ্যা দুটি দেওয়া নেই, যখন কোনো বীজগণিত রাশিতে বা অজানা কোনো অঙ্কের রাশি দেওয়া থাকবে না, সেখানে আমরা মনে করি মাধ্যমে যে কোনো একটি চলক ব্যবহার করতে পারি, ইংরেজি বর্ণমালা 26টি অক্ষরের যে কোনো একটি অক্ষর ব্যবহার করতে পারো। এখানে যেহেতু দুইটি সংখ্যা বলছে, আমরা দুইটা চলক নিতে পারি। তাহলে লিখি, মনে করি সংখ্যা দুটি কি কি, মনে করি সংখ্যা দুটি ধরে নিতে পারি, যদি এ ও বি ধরে নেই, তাহলে আমাকে কি বলছে এখানে, একটি সংখ্যার দ্বিগুণ, প্রথম যদি এ ধরছিলাম, এইটার বলছে দ্বিগুণ, একবারই শর্ত মধ্যে দেখে দিই, দ্বিগুণ মানে 2a, অপর সংখ্যার 3 গুণ, এটার 3 গুণ মানে 3b, তারপর আমাকে যোগ করতে বলছি। এভাবে আমাদের এই সংক্ষিপ্ত ছোট ছোট প্রশ্নগুলো হয়ে গেছে। এবার আমাদের আরেকটি প্রশ্ন আছে, অর্থাৎ দ্বিতীয় অ্যাসাইনমেন্টের, সেই প্রশ্নটি আমি আজকে আলোচনা করতেছি। প্রশ্ন 4-এর 1 কি বলেছে এখানে, যে 5টি কলম ও 3টি খাতার দাম কত। উদ্দীপকে লেখা আছে একটি খাতার দাম এ টাকা, আমাকে বলছি আবার একটি বইয়ের দাম বি টাকা এবং একটি কলমের দাম সি টাকা। তাহলে 5টি কলম 3টি খাতার দাম কত, তাহলে 5টি কলমের দাম কত হবে, আমার বইতে প্রশ্ন লেখা আছে যে একটি কলমের দাম যদি সি টাকা হয়, তাহলে 5টি কলমের দাম 5 গুণ, তাহলে 5 গুণ সি হবে। আমরা এভাবে ব্যাখ্যা করে লিখতে পারি, একটি কলমের দাম সি টাকা, এভাবে 5টি কলমের দাম কত হবে, 5 গুণ সি সমান 5c টাকা। এটা আমি ব্যাখ্যা করে করেছি, এরকম তুমি ব্যাখ্যা করে করতে পারো, অথবা সংক্ষিপ্ত আকারে লেখো 3টি খাতার দাম। এবার আমি সংক্ষেপে লিখি, 3টি খাতার দাম 3 গুণ, দেখো একটি খাতার দাম কত আছে আমার বইতে এ টাকা, তাহলে ইকুয়াল 3a টাকা। তাহলে আমি একটি কলমের দামও 5c পেয়ে গেলাম, 3টি খাতার দাম 3a পেলাম, তাহলে দুইটার মিলে মোট কত হবে, মোট মানে যোগফল 5c প্লাস 3a। 2 কি বলছে, 10টি বই 4টি খাতা, তাহলে 10টি বই বের করি এভাবে সংক্ষেপেই, 10টি বইয়ের দাম, একটি বইয়ের দাম কয় টাকা আছে আমাদের প্রশ্নে, বি টাকা, তাহলে 10টি বই 10 গুণ বি 10b টাকা, এবং 4টি খাতার দাম, 4টি খাতার দাম হবে 4 গুণ একটি খাতার দাম কত আছে আমাদের এ টাকা, ইকাল টু 4a টাকা, এখানে 10b হবে এ টাকা। তাহলে অর্থাৎ দুইটার মোট দাম কত হবে, অতএব 10b প্লাস 4a। এরকম আরেকটি 3 নম্বর কি বলছে, 8টি খাতা, 8টি খাতার দাম, একটি খাতার দাম আছে আমার এ টাকা, তাহলে 8 গুণে এ টাকা। তারপর 6টি বইয়ের দাম, 6টি বইয়ের দাম 6 গুণ একটা বইয়ের দাম লেখা আছে এখানে বি টাকা, তাহলে 6 গুণ 6b টাকা। তারপর আছে একটি কলমের দাম সি টাকা, 9টি কলমের দাম, 9টি কলমের দাম 9 গুণ সি ইকাল টু 9c টাকা। আর মোট তিনটা যোগ করে দিলাম,
8a প্লাস 6b প্লাস 9c, তিনটা তিন জাতীয়, তাই এখানে যোগ করা যাবে না, এভাবেই রাশিটা থেকে যাবে। এর মাধ্যমে আমাদের ক্লাস 6-এর দ্বিতীয় অ্যাসাইনমেন্টে গণিতের প্রশ্নটা মোটামুটি আমরা সলভ করেছি। তোমরা তোমাদের মতো করে আবার এভাবে বুঝিয়ে লিখতে পারো। সবাই ভালো থাকো এবং ঘরের বাইরে প্রয়োজন ব্যতীত বের হবে না, যদিও বের হতে হয় অবশ্যই মাস্ক পরে বের হবে। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই, ধন্যবাদ। ওই বন্ধ করবো কি?